সন্ধ্যায় তীর ছাই ঢাকার আকাশটা যেন এক ধূসর চাদরে মোড়া, যা সেই গরিব এলাকাটিকে ঢেকে রেখেছে, যেখানে ভেজা সংকীর্ণ গলিগুলো এক অন্তহীন ধাঁধার মতো একে অপরের সাথে জড়িয়ে আছে। সুজনের জরাজীর্ণ বাড়ির ভেতরে চলছিল এক দুর্ভাগ্যজনক বিচার। সরলা সেখানে দাঁড়িয়েছিল, এক মূর্তির মতো নিশ্চল, তার শূন্য দৃষ্টি দেয়ালের দিকে নিবদ্ধ। তার বর যা এবং ননদ মিতু উচ্চস্বরে তার অপরাধের ফিরিস্তি দিচ্ছিল, তাদের প্রতিটি কথা ছিল ছুরির ফলার মতো ধারালো। আমি নিজের চোখে দেখেছি ও মাকে মেরেছে। আমার কাছে ভিডিও আছে। মিতু তার ফোনটা তুলে ধরল, যেন এটি এক অকাট্য প্রমাণ। ভিডিওটি ছিল ঝাপসা আর কাপা কাপা, আবছা আলোতে শুধু কয়েকটি ছায়ামূর্তি একে অপরকে ধাক্কা দিচ্ছে দেখা যাচ্ছিল। কিন্তু এটুকুই যথেষ্ট ছিল। যে পরিবার সম্মানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, তাদের কাছে এটি ছিল এক ক্ষমার অযোগ্য অপরাধ। সুজন, তার স্বামী, এক কোণে দাঁড়িয়েছিল, তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। সে তার স্ত্রীর চোখের দিকে তাকাতে সাহস পাচ্ছিল না, যে চোখে গতকালও তার পুরো পৃথিবীটা ছিল। মা আর বোনদের চাপ তার কাঁধে পাথরের মতো চেপে বসেছিল। সুজন, তুই এই রকম বুকে ঘরে রেখে কি পুরো পরিবারকে খুন করাতে চাস? তার মা চিৎকার করে উঠলেন, গলার স্বর ফ্যাসফেসে। তালাক! ৩ বার তালাক বল আর ওকে বাড়ি থেকে বের করে দে। তালাক! 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 সুজনের মুখ থেকে বের হওয়া ৩টি শব্দ বাতাসের মতো হালকা ছিল, কিন্তু সরলার জীবনে তা ১০০০ টনের হাতুড়ির আঘাতের মতো নেমে এল। হঠাৎ সে হেসে উঠল। এক অদ্ভুত রকমের নির্মল, মিষ্টি হাসি, যা সেই দমবন্ধ করা ঘরটায় প্রতিধ্বনিত হল। সবাই হতবাক। তারা তাকে দেখছিল যেন সে এক পাগল। যে মহিলাকে এইমাত্র তার স্বামী তালাক দিয়েছে, সে কি করে হাসতে পারে? তারা বোঝেনি, এই হাসিটা ছিল এক আত্মার ভেঙে যাওয়ার শব্দ, যে আত্মা কষ্টের একেবারে শেষ সীমায় পৌঁছে গেছে। বেরিয়ে যা আমার বাড়ি থেকে! বর যা সরলার চুল ধরে হিচড়ে তাকে দরজার দিকে নিয়ে গেল। সরলাকে নোংরা গলিতে ছুঁড়ে ফেলে দেওয়া হল। কাঠের দরজাটা তার পেছনে সশব্দে বন্ধ হয়ে গেল, যা তার সংক্ষিপ্ত বিবাহিত জীবনের সমস্ত মিষ্টি এবং তিক্ত স্মৃতিকে আটকে রাখল। তার আর কোনো ঘর রইল না, পরিবার রইল না, পকেটে একটা টাকাও নেই। এই বিশাল শহরে সে একা, পরনে শুধু একটি পুরনো, জীর্ণ পোশাক আর হৃদয়ে এক অসহ্য যন্ত্রণা। পরের দিনগুলো কাটল উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেরিয়ে। সরলা ব্রিজের নিচে ঘুমাত, লোকেরা ফেলে দেওয়া রুটির টুকরো খেয়ে থাকত। তার চোখ দুটো কোটরে ঢুকে গেছে, দৃষ্টিশূন্য। সে ছিল এক অনাথ মেয়ে, যাকে সুজন ভালোবেসে বিয়ে করে ঘরে এনেছিল। সে ভেবেছিল সে তার নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে। কিন্তু এখন সেই আশ্রয় মেঘের মতো মিলিয়ে গেছে, তাকে আবার তার নিষ্ঠুর নিয়তির দিকে ঠেলে দিয়েছে। একদিন বিকেলে, যখন সে বাজারের এক কোণে গুটিসুটি মেরে বসেছিল, এক পরিচিত কণ্ঠস্বর ভেসে এল। সরলা! এটা কি তুই, সরলা? তিনি ছিলেন রহিম চাচা, এক দয়ালু পুরনো প্রতিবেশী যিনি তার বাবা মাকে চিনতেন। সরলার করুণ অবস্থা দেখে তিনি চোখের জল ধরে রাখতে পারলেন না। সেই রাতে সরলাকে রহিম চাচার মুদি দোকানের পেছনের একটি ছোট, স্যাঁতসেঁতে গুদাম ঘরে আশ্রয় দেওয়া হল। অনেক দিন পর তার মাথার ওপর একটা ছাদ জুটল আর এক বাটি গরম ভাত। এক অচেনা মানুষের দয়া তার হৃদয়ে উষ্ণতা এনে দিল, কিন্তু একই সাথে তার প্রিয়জনদের নিষ্ঠুরতার যন্ত্রণা আরও তীব্র করে তুলল। রহিম চাচা আর সেলিনা নামের এক পরিচিত শুভাকাঙ্ক্ষীর সাহায্যে সরলা নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটি ছোট দোকান খোলার সিদ্ধান্ত নিল। সে গুদাম ঘরটা পরিষ্কার করল, কিছু টাকা ধার করে কয়েকটি সাধারণ মুদি জিনিস কিনল, কয়েক প্যাকেট নুডলস, কিছু তেলের বোতল, সামান্য কিছু বিস্কুট। তার ছোট্ট দোকানটি এক গলির কোণে ছিল, কিন্তু এটাই ছিল তার সমস্ত আশা। প্রতিদিন সে কঠোর পরিশ্রম করত, তার ফাটা ঠোঁটে ধীরে ধীরে হাসি ফিরে আসছিল। তার কিছু বাধা খদ্দেরও জুটে গেল, যারা তার পরিস্থিতির প্রতি সহানুভূতিশীল ছিল। জীবন যেন তাকে দ্বিতীয়বার সুযোগ দিচ্ছিল। কিন্তু সরলার এই সুখ মিতু আর তার বর জায়ের চোখে কাটার মতো বিঁধল। তারা এটা মেনে নিতে পারছিল না যে, তাদের তাড়িয়ে দেওয়া এক অসহায় মেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। হিংসা আর নিষ্ঠুরতা তাদের বিবেককে অন্ধ করে দিয়েছিল। এক গভীর রাতে, যখন সরলা সারাদিনের খাটুনির পর গভীর ঘুমে আচ্ছন্ন, তখন চিৎকার আর পোড়া গন্ধে তার ঘুম ভেঙে গেল। সে আতঙ্কিত হয়ে দরজা খুলল। তার ছোট্ট দোকানটি আগুনের লেলিহান শিখা জ্বলছে। ভয়ঙ্কর আগুন তার সামান্য জিনিসপত্র গ্রাস করছিল, সাথে গ্রাস করছিল তার হৃদয়ে সদ্য জেগে ওঠা আশার আলোটুকু। সরলা মরিয়া হয়ে চিৎকার করে উঠল, আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ল, তার সামান্য সম্পদ বাঁচানোর শেষ চেষ্টা করতে। কিন্তু বড্ড দেরি হয়ে গিয়েছিল। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পরদিন সকালে, যখন উৎসুক জনতা সেই ছাইয়ের স্তূপের চারপাশে ভিড় জমিয়েছে,
তখন মিতু আর তার যা সেখানে হাজির হল। ও নিজেই আগুন লাগিয়েছে। মিতু সরলার দিকে আঙুল তুলে বলল, যে তখন মাটিতে বসেছিল, সারা শরীর ছাইয়ে মাখা। ও লোকের দয়া আদায় করতে চায়, ক্ষতিপূরণ চায়। এই নিষ্ঠুর অভিযোগটি ছিল সরলার আত্মার উপর শেষ আঘাত। গ্রামের লোকেরা ফিসফিস করতে শুরু করল, সন্দেহের দৃষ্টি তার দিকে ঘুরে গেল। দূর থেকে সুজন দাঁড়িয়ে দেখছিল। তার হৃদয়ে তখন অনুশোচনা আর অসহায়ত্বের ঝড়। সে জানত তার স্ত্রী নির্দোষ, সে জানত এসব তার পরিবারেরই ষড়যন্ত্র। কিন্তু সে তখনও এক কাপুরুষ, তার স্ত্রীকে রক্ষা করার সাহস তার হল না। সরলা আর কাঁদছিল না। তার চোখের জল শুকিয়ে গিয়েছিল। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল, তার ছাই হয়ে যাওয়া আশার দিকে তাকাল, তারপর আকাশের দিকে চোখ তুলে চাইল। তার চোখ দুটো ছিল শূন্য, সেখানে আর কোনো আশার আলো ছিল না। এই নিষ্ঠুর পৃথিবীতে তার মতো এক দুর্বল, সৎ মহিলার জন্য কোনো জায়গা ছিল না। নিয়তি তাকে পিষে একেবারে শেষ করে দিয়েছে, জীবনের ছাইয়ের মাঝে শুধু এক আত্মাহীন দেহ রেখে গেছে।